আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি 'দেওয়ানা আমার ভালোবাসা' সিজন 2। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ৩। খানবাড়ির সাথে সম্পর্ক। ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজাসাপটা উত্তর গড়গড় করে বলে ওঠে। এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর। তার ছেলে আমার শ্বশুর। শ্বশুরের একমাত্র গুণধর ছেলের একমাত্র গুণবতী বউ হলাম আমি এই বাড়ির। মায়ার এরকম কথায় মুহূর্তেই পা দুটো থেমে গেল অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ের দিকে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠে বলে ওঠে, আমার বউ? ছেলেটির কথা ও দৃষ্টি অপেক্ষা করে মায়া দৌড়ে গেট ধরে ভেতরে প্রবেশ করতেই গেটে দাঁড়িয়ে থাকা দুজন দারোয়ানের মধ্যে বয়স্ক দারোয়ানটি মায়াকে দেখে এগিয়ে এসে দ্রুত বলে ওঠে, ছোট আপামনি, আপনি আজ একা একা স্কুল থেকে বাড়িতে আইছেন কেমনে? ডর করে নাই আপনার? ড্রাইভার তো যাইতই। হ্যাঁ, আপনারে এখন স্কুল থেকে আনার লাগিয়া। তাইলে আপনি বাকি কথা শেষ করার আগেই চোখ যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বিস্ময়কর দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটিকে দেখে বয়স্ক দারোয়ানটির সাথে সাথেই জড়সড় হয়ে দাঁড়িয়ে লম্বা সালামের সহিত বলে ওঠে, আসসালামু আলাইকুম ছোট স্যার। ছেলেটি চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে। কপাল কুঁচকে আবারও চোখ ঘোরায় মেয়েটির দিকে। সদ্য নিজের বউ পরিচয় দেওয়া মেয়েটি যে খানবাড়ির প্রতিটা সদস্যের সাথে বেশ সখ্যতা ভাব জমে আছে তা বুঝতে বেগ হয়নি ছেলেটির। কিন্তু মেয়েটি তার বউ, এই বিষয়টি যেন আরও কৌতূহলের কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যা বলছে? ইচ্ছে মেয়েটি তার বউ পরিচয় দেবে কেন? তার কোথাও কোনো ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটা নিশ্চিন্ত হয় বয়স্ক দারোয়ানটার কথায় যে অপরিচিত মেয়েটি খানবাড়িতেই থাকে। সবটা বোঝার জন্য শান্ত ভঙ্গিতে আগের ন্যায় নিজেকে দু হাত পকেটে ভরে সামনে আগায়। মায়া দারোয়ানের কথায় উত্তরে হাসি ভাসি হয়ে জানায়, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় সে একাই ফিরেছে বাড়িতে। বয়স্ক দারোয়ানটির সামনে ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নাড়িয়ে সায় জানায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাত নাড়িয়ে বয়স্ক দারোয়ানের থেকে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভেতরের উদ্দেশ্যে। কিছু কিছুটা পথ দৌড়ে যেতেই সামনে দেখতে পায় হেনা খানের। তিনি এই দিকটা এগিয়ে আসছিল। হুট করে এ অসময়ে মায়ার কণ্ঠ শুনেই মায়াকে নিতে আসছিল এদিকে। কিন্তু পথিমধ্যেই দেখা হয় মায়ের সাথে। হেনা খান হুইল চেয়ারে বসে আছে আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়িয়ে তিনি দুহাত ঝাপটে ধরে মায়াকে উত্তেজনার সহিত বলে ওঠে, সে কি সোনা মা, তুই একা একা বাসায় কিভাবে এসেছিস? সমস্যা হয়নি তোর? তুই সম্পূর্ণ ক্লাস না করে চলে এসেছিস আজ? হেনা খানের পরপর উত্তেজিত কথায় মুহূর্তে মায়া বিরক্তি নিয়ে উত্তর দেয়, না সমস্যা হয়নি, স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে আসছি। স্কুলে একা বসে থেকে কি করব শুধু শুধু? কাজ আছে কোনো? এবারে রাস্তা মাপতে মাপতে একাই চলে এসেছি এখান অবধি। মায়ের কথায় হেনা খান বুঝতে পারে কেন মায়া আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু আপত্তি হচ্ছে মায়া একা একা চলে আসা মোটেও পছন্দ হয়নি ওনার। বরং ভয়ে ছিলেন যদি মায়ার একা রাস্তায় হারিয়ে যেত তো কি হতো, সেটা ভেবেই গা ছমছম করে উঠছে ওনার ভয়ে। নিজের ভয়টা খানিকটা দমালো নিজের মধ্যে তিনি। তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সব কিছু খেয়াল করে নিতে থাকেন তিনি। মায়ের স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড খুলে তুলে দেয় পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত বাড়িয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে মায়ের ঘমার্ত মুখটা ভালো করে মুছতে মুছতে খানিকটা রাগী কণ্ঠে বলেন, একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে? হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে যেতিস তাহলে তোর দাদাভাই আর আমার কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে, সে ধারণা কি আছে তোর? সব কিছুতেই পাগলামো না করলে হয় না তোর? হেনা খানের পরপর কথায় মুহূর্তে
আহত হলো মায়ের ছোট মন। সে তো ঠিকঠাক বাসায় চলে এসেছে, তাহলে এতটা কথা শোনানোর কোনো মানে হয়? না, হয় না, মোটেও হয় না। মায়া সেই ক্ষুণ্ণ মনের রেশ ধরেই যুক্তিকতা দেখিয়ে বলে ওঠে হেনা খানকে, দাদি তুমি চাও আমি ওইখানে 2.5 ঘন্টা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের পদবিটা টানতে? তোমার এ মহরম ধারণা যদি আমার স্কুলে গেটে দারোয়ান দাদু শুনে, তাহলে নিশ্চিত হাত পা জড়িয়ে ছিটিয়ে গড়াগড়ি করে কান্না বিলাপ করবে মাঠের ওপর, এই ভেবে যে তুমি ওনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে। আহা বেচারা স্কুল দাদু বুঝি শেষ বয়সে এসে আমার দ্বারা এত সর্বনাশ হলো তার। তুমি তো এইসব সর্বনাশী দাদি হয়ে গেলা দাদিমা। দাদা জানে, জানে সেটা? মায়ের পরপর যুক্তির কথায় মুহূর্তেই হতভম্ব হয়ে যায় হেনা খান। ও মালা! মায়া সিরিয়াস পরিস্থিতিতেও যুক্তি খুঁজতে খুঁজে অভিযুক্তির ব্যাখ্যা দিবে সেটা বুঝতে পারেনি তারা। তাই তিনি হতবাক হয়ে বলে ওঠেন, তোরে আমি কইছি যুক্তি দিতে? আমার সামান্য কথাই টেনে ইতিহাস রচনা করলি, আর শেষ পর্যন্ত তোর সেই ইতিহাসে তুই সর্বদা সর্বনাশিনী দাদির চরিত্রে বসায় দিলি মায়া। হুম? মায়ের সোজাসাপটা উত্তরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ার সাথে রেগে কথা বললে মায়া আবারও অযৌক্তিক ব্যাখ্যা দিবে ওনাকে। তাই তিনি নিজেকে শান্ত করে মায়ার ঘাড় ছুঁয়ে আদর করে মিহি সুরে বলে, আচ্ছা মানলাম তোর কথা, কিন্তু তুই বলতো আমার সোনামাটা যদি আজ একা বাসায় না আসতে পেরে কোথাও হারিয়ে যেত, তাহলে কি আমরা তার কষ্টে কান্নাবিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে সোনামা, কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা? হুম? হেনা খানের কথায় মুহূর্তে অপরাধবোধ কাজ করে মায়ের নিজের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবে অপরাধী কণ্ঠে বলে ওঠে, সরি দাদি, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর করব না আমি। দারোয়ান দাদুর সাথেই বসে থাকবো আমি গেটের সামনে, তবু আর একা আসবো না বাসায়। কিন্তু তুমি জানো, আজকে বাসায় আসার সময় না রাস্তা হারিয়ে গেছিলাম, কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছি। ওই ওই যে ভাইয়াটা, পেছনের ছেলেটিকে হাতের ইশারায় দেখালো মায়া, আমাকে নিয়ে এসেছে বাড়িতে। মায়ের হাতের দৃষ্টি অনুসরণ করে হেনা খান কপাল কুঁচকে পিছনের দিকে তাকিয়ে চমকে ওঠে, সাথে সাথে বলে ওঠে, রিদ তুই? হেনা খানের কথায় মুহূর্তেই মায়া চমকে ওঠে। মনে পড়ে হেনা খানের বলা প্রথম দিনের কথা, হৃদের বউ সে। তাহলে এ কি সেই হৃদ যে মায়ার স্বামী? কৌতূহল বসে চটজলদি প্রশ্ন করে ফেলে মায়া। বলে ওঠে, উনি কি আমার স্বামী দাদি? নিজের উত্তেজনায় মায়ের কথা কানে না তুলেই অজানা ভয়ের সাথে সাথে মায়াকে টেনে ঝাপটে জড়িয়ে ধরে নিজের মাঝে হেনা খান। মায়ের মাথা নিজের বুকে চেপে ধরে তাকায় হৃদের দিকে বয়ে। হেনা খানের হঠাৎ এমন কাণ্ড মায়া বুঝতে না পেরে বুক থেকে মাথা উঠাতে চাইলে সাথে সাথে বাধা দেয় হেনা খান। শক্ত করে চেপে ধরে নিজের মাঝে এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলেই হৃদ কেড়ে নিয়ে যাবে মায়াকে ওনার কাছ থেকে। অখ্যাত মায়া কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখা অবস্থায় তাকায় সামনে ছেলেটির দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। ছেলেটির মায়াবী চোখ জোড়া স্থির মায়ার ঘামন্ত মুখমণ্ডলে। ছেলেটির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়েই ধ্যান ভাঙে হেনা খানের কথায়, হৃদ তুই কবে এসেছিস দেশে? হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অখ্যাত বউয়ের দিকে। হৃদ চিনতে পারেনি বাল্যকালের বউটিকে। হারিয়ে ফেলা হারিয়ে যাওয়া বউটা যে হুট করেই এই গ্রীষ্মকালের ভ্যাপসা কাঠফাটা রোদে আবারও দেখা হয়ে যাবে ভাবতে পারেনি সে। হৃদ চমকিত, অতিরিক্ত শোকে পাথর মূর্তি হয়ে গেছে। আপাতত রিয়েক্ট করতে ভুলে গেছে, জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। তাই হুট করেই জানা পিচ্ছি বউটি আজ বেশ বড় হয়ে গেছে, শরীরে বেশ পরিবর্তন ঘটেছে, তবে চোখ মুখে বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে বেশ। রিক হৃদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদি ও মায়ের কথাগুলো শুনছিল। সে হতবাক হয়ে তখন নিজের দাদি
মায়াকে এতটা আদুরে আঁকড়ে রাখছিল। বুঝতে চেষ্টা করছিল আদৌ কি মায়া তাকে সত্যি কথা বলেছিল নিজের বউয়ের পরিচয় দিয়ে। কিন্তু নিজের দাদির সখ্যতা ভালোবাসা প্রমাণ করে দেয় মায়ার সাথে এই খানবাড়ির গভীর সম্পর্ক রয়েছে। রিস বুঝতে পারে তখন যখন মায়া ঘামন্ত লাল চেহারাটি তার চোখের সামনে দৃশ্যমান হয়। মুহূর্তেই স্তব্ধ নির্বাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ার দিকে, যার রেশ এখনো অবধি কাটাতে পারেনি সে। হেনা খান হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে তাকিয়ে আরও এক ধাপ ভয় আতকে ওঠে। এ বুঝে হৃদ মায়ার সত্যিটা জানতে পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নিবে মায়াকে হেনা খানের কাছ থেকে। তিনি নিজেকে স্থির করতে চায়, সবটা বুঝতে চায়। কারণ হৃদ তো মায়ার সম্পর্কে কিছুই জানা নেই, সে তো মাত্র ফিরেছে বাসায়। হেনা খান কথাগুলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজেকে সংযম করে চোখ তুলে আবারও তাকায় হৃদের দিকে। কারণ হেনা খানের ধারণা হৃদ মায়ার সত্যি সম্পর্কে অবগত নয়। কারণ হৃদ আজ 2 বছর পর খানবাড়িতে ফিরেছে দেশের বাইরে থেকে, তাও আবার মায়াকে সঙ্গে নিয়ে। হৃদ আজ বাসায় ফিরবে সে ধারণা ওনার ছিল। কিছুক্ষণ আগে হৃদে বাংলাদেশি ফোন নাম্বার থেকে ফোন এসেছিল ওনার কাছে, তাই বুঝতে পেরেছিল হৃদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজনেই যে একসঙ্গে বাসায় ফিরবে সেটি মোটেও আশা করেননি তিনি। তবে হেনা খানের জানা নেই হৃদের ফোন থেকে কলটি হৃদ নয় বরং মায়া করেছিল ওনাকে। হেনা খান স্তম্ভিত হন। কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড়া করায় নিজের বুকের থেকে। এই মুহূর্তে তিনি হৃদকে সময় দিতে চায়, তাই মায়া হৃদের সামনে রাখতে চায় না। হৃদ দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ হৃদের মুখে নয় দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি হৃদ মায়াকে লক্ষ্য করে বুঝতে পারে কোনো কারণে মায়া তার বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত নিজের বাবা মা মরার দায়ে মায়াকে মেরে ফেলবে নিমিষে। হেনা খান বাড়াবাড়ি রকমের কিছুই চান না, তাই তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মালার সাথে রুমে যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে যা। হেনা খানের কথায় মায়ার কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়ার মাথায় হৃদ নামক শব্দটি ঘুরেছে এই মুহূর্তে। হেনা খান বলেছি মায়া হৃদের বউ, আর এই মুহূর্তে হৃদ নামক মানুষটি মায়ার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করেছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়া মায়ার হৃদ স্বামী? বিষয়টি মাথায় বরাবর আওড়ালো মায়া। জানার জন্য নিজেই কৌতূহলটা আরও গাঢ় হয়। তাই এবার নিজে একটা আঙুল তাক করে হৃদকে দেখিয়ে হেনা খানকে প্রশ্ন করে বলে ওঠে, দাদি বলো না, এ ভাইয়াটা কি আমার স্বামী? মায়ার কথার মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলে ওঠেন, না, তুই রুমে যা মালার সাথে। কিন্তু তুমি যে বলে হৃদ নামক তোমার নাতি আমার স্বামী হয়, সেটা? তুই যাবি এখান থেকে? বললাম না কেউ হয় না, তোর কোনো স্বামী নেই। হেনা খানের কথায় ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়ার ছোট্ট মাথাটি। মায়ার ভাষ্যমতে হেনা খান স্পষ্ট বলেছিল মায়া হৃদের বউ, কিন্তু এখন বলছে মায়ার কোনো স্বামী নেই। যদি মায়ার কোনো স্বামী না থাকে তাহলে বউটা সে কোথা থেকে হলো? অখ্যাত মায়া আবারও প্রশ্ন ছুড়ে মারে হেনা খানকে, বলে ওঠে, তাহলে আমি কি সিঙ্গেল দাদি? হ্যাঁ, তুই সিঙ্গেল। যা এবার, মালা ওকে, ডাইরেক্ট আমার রুমে যাবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত কাউকে বের হতে না দেখি আমি রুম থেকে। কথাগুলো বলেই তিনি মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে পাঠিয়ে দেয় মালার সাথে। কারণ মায়ার পরপর কথা প্রশ্নের সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে হেনা খানকে। তিনি অনেকটাই হাঁসফাঁস করে হৃদের সামনে, কিন্তু নিজের বিচক্ষণতা বুদ্ধি দিয়ে মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার সোনা বাবা, তো বলল না সে কবে ফিরেছে দেশে? সে কি এবার আমাদের সাথে কিছুদিন থাকবে, নাকি আবারও পাড়ি জমাবে পরদেশে? হৃদের স্থির চোখ দুটো ছিল মায়া যাওয়ার দিকে। নিজের দাদির কথা কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদির হাসি মুখে দেখে গম্ভীর কণ্ঠে বলল,
দেশে ফেরা হয়েছে আরও 2 দিন আগে দাদি। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছি দাদি। বাগান দাদু, আমি পানি দিব তোমার সাথে, আমাকে দাও তোমার হাতের পাইপটা। মায়ের এমন কথায় বাগানের মালি পিছনে ঘুরে তাকায় মায়ার দিকে। ঘুম জড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালে ঘুমের রেশ এখনো কাটেনি মায়ার। রোজকার এমন ঘুম থেকে উঠে বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন 5টা 19 বাজে। পূর্ব আকাশে এখনো সূর্য ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার আধার কাটিয়ে আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে। খানবাড়িতে আসার পর থেকে মায়া অভ্যেস হয়ে গেছে বাগানে পানি দেওয়া, তাই আজও একটু ব্যতিক্রম হয়নি। বাগানের মালিককে বাগান দাদু বলেই সম্বোধন করে মায়া। দুজনের বেশ ভাব জমে উঠেছে এই কদিনে। অর্ধবয়স্ক লোকটি হাসি মুখে মায়ার দিকে পানির পাইপটি এগিয়ে দিতেই মায়া সেটি নিয়ে আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটির উদ্দেশ্যে বলে ওঠে, বাগান দাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ে বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ের? না আপামনি, এখনো হইছে না, সময় লাগবে আরও অনেক। বাগানের মালিক কথায় সন্তুষ্ট হয় মায়া। তাই গাছে পানি দিতে দিতে পুনরায় আবার প্রশ্ন করে ওঠে, বাগান দাদু, তুমি তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহীর। তাহলে এতদূর তোমাদের প্রেম, বিয়ে আর বাচ্চা কাচ্চা কিভাবে হলো তোমার, বলো তো, আমি শুনি। মায়ার বিবৃতিকর প্রশ্নের মুহূর্তে হালকা ইতস্তত বোধ করল বয়স্ক মালিটি। তিনি বোকা হেসে কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে বলে ওঠে কেউ, আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন ম্যাডাম? কি করবেন শুনে অন্যের প্রেম বিয়ের সম্পর্কে? মায়া চমকে ওঠে, পাশে তাকাতেই চোখ পড়ে হৃদকে। স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, গায়ে হাফ হাতার কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজারের সাথে হাত দুটো পকেটে পোড়া, হৃদের ঘায়াল করা চোখ দুটো মায়ার দিকে স্থির করা। কালকে দুপুরে হৃদের মুখে মাস্ক থাকায় মায়া হৃদের পুরো ফেস দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়া হৃদের। এই মুহূর্তে হৃদের সম্পূর্ণ ফেসটা দেখতে পারল সে। হৃদকে চিনতে পেরে মায়া হাঁ হয়ে তাকিয়ে আছে হৃদের মুখশ্রীতে। চলমান পানির পাইপটা হাতে চেপে রেখে হৃদ মায়ার দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হেসে মুহূর্তে চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে। হৃদের কথা অনুযায়ী মালি চলে যায় এখান থেকে। হৃদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বুলায় মায়ের দিকে। মায়ের পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, পায়ে সেম কালারের পাথরের পায়েল পরা, দুহাতে মুঠো ভর্তি বেগুনি রেশমি চড়ি, চোখে মুখে হালকা ঘুম জড়ানো ভাব। লম্বা চুলগুলো একটা বেনি করে একপাশে দেওয়া। ছোট হওয়ায় মায়ের গায়ে কোনোরূপ ওড়না নেই। আর এ ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতে মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। মায়াকে হৃদের কাছে খুব ছোট মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রেখে ভাব মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটাও খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরার মানেটা বুঝতে পারছে না রিজ। বাসার গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট রয়েছে অর্ধশতাধিকেরও উপরে, যারা প্রতিনিয়ত খানবাড়িতে আসা যাওয়া করে। তারা সবাই তো ছেলে মানুষ। তাহলে সবার সামনে মায়ের এমন বেখেয়ালি ভাব গ্রহণযোগ্য মনে হচ্ছে না হৃদের কাছে। তারপরেও মায়ের কাছে তাকিয়ে আগের ন্যায় কপাল কুঁচকে বলে ওঠে, কি ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম, বিয়ে, বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হয়ে যাওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে?